আমন্ত্রণ ডিবিসি নিউজের ধারাবাহিক আলোচনা অনুষ্ঠানের উপসংহারে আপনাদের সাথে আছে আমি প্রণব সাহা। 1 মাসের আলোচনা আমরা পৌঁছতে চাই উপসংহারে, তৈরি করতে চাই একটি সুপারিশ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা পালন করব আর মাত্র 2 বছর পরেই। মার্চ এলেই শুধু আমরা স্বাধীনতা আর মুক্তিযুদ্ধের কথা বলবো, বিষয়টি এমন নয়। তবে হ্যাঁ, মার্চ মানে মুক্তিযুদ্ধের শুরু, মার্চ মানে স্বাধীন দেশের পতাকা আর স্বাধীনতার ইশতেহার, সবশেষে স্বাধীনতার ঘোষণা। মার্চ মানে 7 মার্চ, মার্চ মানে 25 মার্চের কাল রাত। মার্চ জুড়েই মুক্তিযুদ্ধের প্রস্তুতি। কিন্তু স্বাধীনতার 48 বছর পর আমরা মার্চ মাসে কি আবদ্ধ থাকবো শুধু 71-এর স্মৃতিচারণে? অবশ্যই নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে হবে, কিন্তু যে তরুণদের মনে আমরা রোপণ করেছি মুক্তিযুদ্ধের চেতনার বীজ, সেই তরুণকে উৎসাহিত করছি দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে। তাদেরকে কিভাবে উদ্বুদ্ধ করব আমরা? জাতির জনকে সোনার বাংলা গড়তে কী অঙ্গীকার আমাদের দরকার? কীভাবে আমরা যুদ্ধাপরাধী স্বাধীনতা বিরোধী শক্তিকে মোকাবেলা করে দেশকে অগ্রযাত্রার দিকে এগিয়ে নিতে পারবো, তা আলোচনার দরকার আছে বই কি। কারণ যখন আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করব, তখন তো একটি উন্নত আধুনিক রাষ্ট্রের নাগরিক হতে চাইবো আমরা। তার জন্য কি প্রস্তুতি আছে আমাদের? কি অঙ্গীকারে তরুণরা এগিয়ে যাবে? এসব প্রশ্নের জবাব খুঁজতে স্বাধীনতার মাস জুড়ে আমাদের আলোচনার বিষয় মুক্তিযুদ্ধের নতুন শপথ। আর এ নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে আজ স্টুডিওতে যোগ দিয়েছেন সেক্টর কমান্ডার ফোরামের সহসভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ। আপনাকে স্বাগত আমাদের এই আলোচনা অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আরও যুক্ত হয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ আলী ফরহাদ। আপনাকেও স্বাগত আমাদের এই আলোচনায়। আমরা দুজনকে স্বাগত জানালাম। আমরা এই মাসের শুরু থেকেই এই আলোচনার সূচনা করেছি। গত পর্বগুলোতে আমাদের স্টুডিওতে অতিথি হয়ে এসেছিলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতীক, শহীদ মুনীর চৌধুরীর ছেলে আসিফ মুনীর, শমশের মোবিন চৌধুরীর বীর বিক্রম, শহীদ আলতাফ মাহমুদের মেয়ে শাওন মাহমুদ, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হেলাল মোর্শেদ খান বীর বিক্রম, শহীদ আক্তার আব্দুল আলিমের স্ত্রী শিক্ষাবিদ শ্যামল হাসান চৌধুরী, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ইমামুজ্জামান বীর বিক্রম এবং ব্যারিস্টার তুরিন আফরোজ। আজকের পর্বে আলোচনা যাবার আগে আমরা দেখে নেব গত পর্বগুলোর আলোচনার অংশবিশেষ। চেতনা আর বিবেক দুটোকে যদি আমরা জাগ্রত করতে পারি, তাহলে আমার মুক্তিযুদ্ধ এগিয়ে যাবে। কারণ প্রত্যেকটা মানুষ যে আজকে স্বাধীনতার বিরুদ্ধে কথা বলে, তার বাবা দাদারাও তো কষ্ট পেয়েছে 71-এ। কেন হয়েছিল, কিসের মুক্তির কথা, মুক্তির যে যুদ্ধ, সেই কথাগুলোর ব্যাখ্যাগুলোকে এবং দরকার হলে দৃষ্টান্তগুলো নিতে হবে সারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে। সেখান থেকে নিয়ে যদি আমি নতুন করে রিকনস্ট্রাক্ট করতে পারি, তখন কিন্তু একটা মানে নতুন আধুনিক বিজ্ঞান মনস্ক যাই বলতে চাই, মুক্তিযুদ্ধের একটা প্রেক্ষাপট তখন তৈরি হবে। 71কে ধরে যদি বিচার করি তাহলে একটা পর্যায়ে আসে, আর 71কে বাদ দিয়ে তো আসলে কোনো কিছু হয় না। 71ই তো আমাদের পরিচয়। যার 71 নিয়ে সংশয় আছে, সে আত্মপরিচয় নিয়ে তার সংকট আছে। প্রতিটি যোদ্ধা যারা যুদ্ধ করেছে, সামরিক হোক বেসামরিক হোক, সে কৃষক হোক, সে ক্ষেত মজুর হোক, যেই হোক, সেটাকে স্বীকৃতি দিতে হবে মুক্তিযোদ্ধা হিসেবে। আর যেন এই দেশের মানুষ বঞ্চনার শিকার না হয়, আর যেন এই দেশে কোনো বৈষম্য না হয়, এগুলো শিখবে কোথা থেকে? শিখবে এই মুক্তিযুদ্ধের এই আদর্শ থেকে। অ্যানালিসিস করে দেখেন এই 48 বছরের মধ্যে গত 15 বছরে মুক্তিযুদ্ধের সরকার, মুক্তিযুদ্ধের সপক্ষের যে শক্তি, যে অগ্রগতিটি করেছে গত বাকি 30 বছরে সেটি হয়নি। আজকে বিশ্বে আমরা দাঁড়ালে ভারতের পাশের বাংলাদেশ কেউ বলে না, এখন বাংলাদেশকে বাংলাদেশ বলেই ডাকে। একটা সম্মানজনক রাষ্ট্র হিসেবে আমরা প্রতিষ্ঠিত করতে হলে আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে মূল্যায়ন করতে হবে। যুগে যুগে আমরা দেখেছি এত ভুয়া মুক্তিযোদ্ধা এসেছে, সেই ভুয়া মুক্তিযোদ্ধাদের থেকে দেশকে বাঁচাতে গেলে কিন্তু সত্যিকার মুক্তিযোদ্ধাদের কাহিনীগুলো আমাদেরকে রাখতে হবে। দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন, প্রশ্ন করুন অথবা মতামত দিন টেলিভিশনে দেখানো ফোন নাম্বারে। আর ফেসবুক এবং ইউটিউবে আমাদের অনুষ্ঠানটি সরাসরি দেখতে চাইলে ব্রাউজ করুন টেলিভিশনে দেখানো পেজে। শুরু করছি উপসংহারে আজকের আলোচনা। আমাদের সাথে আছেন মুক্তিযোদ্ধা মোহাম্মদ এবং ব্যারিস্টার শাহ আলী ফরহাদ। আমি আলোচনা শুরু করব, তবে তার আগে আমি একটি শোক এবং আমরা একটা ক্ষোভও জানাতে চাই যে 49 জনের যে মর্মান্তিক মৃত্যু হলো সন্ত্রাসীর হাতে নিউজিল্যান্ডে, এবং আমাদের ক্রিকেট টিমও ছিল, তারা সৌভাগ্যক্রমে বেঁচে গেছে এবং 3 জন বাংলাদেশেও কিন্তু নিহত হয়েছেন এবং অনেকেই নিখোঁজ আছে। তাদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকলো, শোক থাকলো। আমি শুরু করতে চাই মোহাম্মদ আপনাকে দিয়ে। যে আলোচনা করেছিলাম, দেখেন এখন সন্ত্রাসবাদের সঙ্গে আমাদের মুক্তিযুদ্ধ আসছে। আমাদের দেশ, আমরা হোলি গার্ডেনের পরে একটা সন্ত্রাসবাদ থেকে একটা নতুন উত্তরণ যাচ্ছি। 48 বছর চলে গেছে। মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন করে যদি নতুন করে না, মুক্তিযুদ্ধের চেতনা চলমান, কিন্তু নতুন প্রজন্মের কাছে আমরা সেটা কীভাবে উপস্থাপন করবো? আপনি যুদ্ধ করেছেন, আমি যুদ্ধ করি নাই, ফরহাদ এখানে যুদ্ধ করে নাই, কিন্তু তারপরেও একটি প্রজন্ম আমাদের আছে। আমরা সেই পরম্পরা কীভাবে নিয়ে যাব যাতে তারা সেই মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয় এবং সেই অহংকারকে সামনে রেখে দেশের জন্য কাজ করে? একজন মুক্তিযুদ্ধ হিসেবে আপনার কি পরামর্শ? আমাদের
মুক্তিযুদ্ধটা তো আমাদের মৌলিক পরিচয়ের জায়গা। এখন একজন পিতার যেমন সন্তান থাকে, সে পিতাকে অস্বীকার করতে পারে না, পিতাও সন্তানকে অস্বীকার করতে পারে না, মায়ের ক্ষেত্রেও তাই। এমনিভাবে পরম্পরায় কিন্তু তারা পরিচয়টা বহন করে নেয়। আমাদের মুক্তিযুদ্ধের মধ্যেও কিন্তু ইতিহাসটাকে সেইভাবেই আমাদের নিয়ে যাওয়ার কথা ছিল। আমরা পুরোটা সময় পারিনি। এই স্বাধীনতার আজকে 48 বছর পার হয়ে গেল, পার হতে চলেছে, পুরোটা আমরা পারিনি। আমরা খণ্ড খণ্ড সময় পেয়েছি। বঙ্গবন্ধুর সময়ে যে 3.5 বছর, সেই সময়টা তো পুনর্নির্মাণ এবং নানান ধরনের সমস্যা সংকট মোকাবেলা করা, নতুন দেশের জন্য নীতিমালা তৈরি করা, তার মধ্য দিয়ে পার হয়েছে। 75-এর 15 আগস্টের পর থেকে একেবারে 96 সাল পর্যন্ত ধারাবাহিকভাবে মুক্তিযুদ্ধের বিরোধী চিন্তা চেতনার বিস্তার ঘটানো হয়েছে সকল দিক থেকে, শিক্ষাক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে, মিডিয়ার ক্ষেত্রে, রাজনীতিতে। মুক্তিযুদ্ধের বিরোধী চেতনারই একটা আপার হ্যান্ড ছিল সেইখানে, এবং তার প্রভাবটা পড়েছে আমাদের ছাত্রদের উপরে, নতুন প্রজন্মের উপরে। এবং সেখানে প্রায় 20-21 বছর আমরা ভিন্ন বা ভুল শিক্ষা দিয়েছি এই সম্পর্কে, আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে, এবং বিকৃত ইতিহাস তাদেরকে শেখানো হয়েছে। সেখান থেকে বের করে নিয়ে আসার জন্য প্রথম যে 5 বছর আওয়ামী লীগের শাসন ছিল, যথেষ্ট ছিল না। যখন নাকি কলুষিত হয়ে যায় একটা পুরো সিস্টেম, একটা ব্যবস্থা, তখন সেখান থেকে বের করতে গেলে আগে কলুষটাকে দূর করতে হয়, তারপর নতুন চিন্তা চেতনাকে দিতে হয়। সেখানে সময়টা যথেষ্ট ছিল না। কিন্তু এই 2008 থেকে যদি আমরা ধরি, এই সময় থেকে কিন্তু একটা নতুন চেতনার আমরা বিকাশ ঘটাতে দেখছি রাষ্ট্রীয় পর্যায়ে, শিক্ষা ক্ষেত্রে এবং সামাজিক পর্যায়ের মধ্যে। আমরা দেখছি একটা ঐকান্তিক চেষ্টা হচ্ছে। এই চেষ্টাটার বহুবিধ দিক আছে, কিন্তু এরই মধ্যে তো একটি প্রজন্ম দাঁড়িয়ে গেছে। আপনি যদি বললেন যে 75-এ, ঠিক 72-73-এ যার জন্ম হয়েছে, 75-এর পরে 96, তার 25 বছরের যুবক। 72 আমি বলবো না, আমি বলবো যে 60-এর দশকেও যার জন্ম হয়েছে, 70-এ যে হয়েছে, হ্যাঁ, 70-এর দশকের প্রথম দিকে যারা, 60-এর দশকের শেষ ভাগে যারা জন্ম নিয়েছে, তারা কিন্তু একটা ভ্রান্ত শিক্ষার মধ্য দিয়ে গেছে। একটা প্রজন্ম, এখন বললাম তাদের সন্তানরাই তো এখন নতুন প্রজন্ম, একটা প্রজন্মকে আমরা হারিয়েছি এবং এই মূল ধারা থেকে সেই প্রজন্ম আবার ধারাবাহিকভাবে নতুন প্রজন্মের মধ্যেও সেটা সঞ্চার ঘটেছে। সুতরাং কাজটা সহজ না। এখন যে কাজটা হয়েছে সেটা হচ্ছে যে নতুন করে চিন্তা ভাবনা করে আবার বীজ পত্তন করতে হচ্ছে। বীজ পত্তনের একটা দিকে যেমন মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসকে তুলে ধরা, অন্যদিকে মুক্তিযুদ্ধ বিরোধিতার বিচার করা, এটাও কিন্তু একটা বড় জায়গা ছিল। কারণ হচ্ছে যে আমরা তাদের অন্যায় অত্যাচারের কথা মুখে বলে যতটা প্রমাণ করতে পেরেছি, এই বিচার ব্যবস্থার মধ্য দিয়ে, তাদের শাস্তির রায়ের মধ্য দিয়ে কিন্তু আমরা তার চেয়ে আরও বেশি প্রত্যক্ষ প্রমাণ হাজির করতে পেরেছি যে এই সময় কী রকম জঘন্য অপরাধ করা হয়েছিল স্বাধীনতাকামী মানুষের উপরে বা এদেশের নিরীহ মানুষের উপরে। সেই বিচারের মধ্য দিয়ে আমরা একদিকে যেমন আমরা সেই কুলাঙ্গারদের অপকর্মের পরিচয়টা পাই, অন্যদিকে আমরা পাই নতুন প্রজন্ম তাদের সেই অপরাধগুলো সম্পর্কে জেনে মুক্তিযুদ্ধের প্রতি আরো বেশি ভালোবাসা এবং আগ্রহ নিয়ে তারা অগ্রসর হওয়ার চিন্তার একটা প্রতিফলন আমরা শাহবাগে দেখেছিলাম। হ্যাঁ, এবং কাদের মোল্লার যেখানে যাবজ্জীবন হয়েছিল, সেইটাকে উল্টালো কারা? এই নতুন প্রজন্ম। তারা কিন্তু সেইখানে গিয়ে আন্দোলন করে সেই পুরো আইনটাকে সংশোধন করা হয়েছিল পরে, যে হ্যাঁ, সরকারও আপিল করতে পারবে। আগে সেটা ছিল যে শুধুমাত্র দণ্ডিত আপিল করতে পারবে, এখন যাবজ্জীবন পেয়েছে, সে আপিল না করলে তার তো আর কিছু হবে না। সুতরাং তারা হয়তো সেই কৌশল নিত, কিন্তু সরকারও আপিল করতে পারবে। যখন নাকি আইনের মধ্যে এটা যুক্ত করা হলো, তখন সুপ্রিম কোর্টে গিয়ে সেই রায়টা কিন্তু বদলালো, এবং সেই বদলানোটা খুব দরকার ছিল। এবং সেইখানে গিয়ে আমাদের জাতির আরেকটা জায়গা, মানদণ্ড তৈরি হয়েছে যে স্বাধীনতাটা কি এবং স্বাধীনতার পক্ষটা কি, বিপক্ষটা কি, এবং স্বাধীনতার পক্ষে কাজের মূল্য কি কি হওয়া উচিত এবং বিপক্ষে কাজের শাস্তি। স্বাধীনতার বিপক্ষে শক্তি কি বা মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি কি থাকা উচিত যে বাংলাদেশে বিশ্বাস করে? আসলে এইটা একটা অদ্ভুত, মানে এখন আমাদের বলতে হচ্ছে যে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি। আমরা বললাম যে এটা একটা অদ্ভুত অবস্থার মধ্য দিয়ে আমাদের দেশ গেছে, যে বাংলাদেশই পৃথিবীতে একমাত্র দেশ যে দেশে স্বাধীনতার বিরোধিতা করেও রাজনীতি করা গেছে, দেশের জন্মের ইতিহাসের বিরুদ্ধে দাঁড়িয়ে রাজনীতি করার অধিকার পেয়েছে কোনো গোষ্ঠী বা কোনো দল বা কোনো মতাদর্শের মানুষ। এইটা পৃথিবীর আর কোথাও কখনো হয়নি। আপনি আজকে আমেরিকার স্বাধীনতার প্রায় 250 বছর হয়ে গেছে,
সেইখানেও যদি আজকে গিয়ে কেউ আমেরিকার স্বাধীনতার বিরুদ্ধে কোনো কথা বলে তাকে সঙ্গে সঙ্গে রাজনীতি থেকে নির্বাসিত করা হবে। আজকে ভারতের কথা বলুন, ইভেন পাকিস্তানেও যদি কেউ মানে মোহাম্মদ আলী জিন্নাহর বিরুদ্ধে কথা বলে বা পাকিস্তানের স্বাধীনতার বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাকে কিন্তু তারা সহ্য করবে না। কিন্তু বাংলাদেশে আমরা বহুদিন সহ্য করে গেছি এবং এই সহ্য করার জায়গাটা তৈরি হয়েছিল ওই 75 থেকে 91। মানে এমনকি মোহাম্মদ আপনি যে মুক্তিযুদ্ধ করেছে সেও সহ্য করেছে, হ্যাঁ সহ্য করতে বাধ্য হয়েছে। আমরাও তো অনেক যাতনা নিয়ে সহ্য করেছি। আমরা যে খুব সুখে ছিলাম তা তো না। আমাদেরও একসময় আমরা নিজেদের ভিতরে বিক্ষোভে আমরা ফেটে পড়তাম, আমরা কি করতে পারবো। এবং প্রকৃত মুক্তিযোদ্ধা যারা মুক্তিযুদ্ধের চেতনায় প্রকৃত বিশ্বাসী ছিল তারা কেউ সুখে ছিল না এই সময়গুলোতে। আমাদের অবস্থান এখন বেশি ভালো। ব্যারিস্টার শাহরিয়ার ফরিদের কাছে ফিরবো। এখন তাদের এই বিরুদ্ধ শক্তি মোকাবেলা করতে হচ্ছে না, যিনি মোহাম্মদ যুদ্ধ করার পরেও তাকে 75 মোকাবেলা করতে হয়েছে, তাকে 80 দশক মোকাবেলা করতে হয়েছে, যেখানে মুক্তিযুদ্ধ বলে পরিচয় দেওয়া, জয় বাংলার পক্ষে বলা, বঙ্গবন্ধুর পক্ষে বলা, জাতির জনক বলা খুব কঠিন ছিল। আমাদেরকে 2001 থেকে 2006 মোকাবেলা করতে হচ্ছে, ওটা আরো কঠিন ছিল। যখন মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদের হাতে পতাকা দেওয়া হয়েছিল, তার আগে শাহ আজিজও পতাকা পেয়েছিল 81 দিকে। শাহরিয়ার ফরিদ, আপনি কি বলবেন? আর নতুন প্রজন্মের মানুষ হিসেবে আমাদের দায়িত্ব কি হবে? ধন্যবাদ। স্বাধীনতার মাসে আজকে আলোচনায় প্রথমেই শ্রদ্ধা জানাতে চাই আমাদের মুক্তিযুদ্ধের শহীদ 30 লক্ষ শহীদদের প্রতি। আমরা অনেক সময় বলি 2 লক্ষ নির্যাতিত মা বোন, আসলে সংখ্যাটা কিন্তু আরও বেশি ছিল। আমাদের কাছে আন্তর্জাতিক যে গবেষণাগুলো আছে সেখানে আমরা দেখতে পাই যে সংখ্যাটা হয়তো প্রায় 4 লাখের কাছাকাছি। তাদের প্রতিও আমার শ্রদ্ধা। হামিদ ভাই সহ আমাদের সকল মুক্তিযোদ্ধাদের প্রতি আমার সশ্রদ্ধ সালাম। আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি ছিলেন আমাদের স্বাধীনতার অবিসংবিধিত নেতা, তার প্রতিও আমার সালাম ও শ্রদ্ধা। জাতীয় চার নেতা জন্মদিন, জি, এবং এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটি দিন। ঐতিহাসিকভাবে বাংলার মানুষ এই স্বাধীনতার স্বাদ আজকে বসে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার আমরা হয়তো পেলেও অনেক দেরি হতো যদি আমাদের এই ধরনের একটা নেতা না থাকতো। পাকিস্তানের বেলুচিস্তানে কিন্তু এখনও একটি বড় ইনসার্জেন্সি চলছে আজকে অনেক বছর। তাদের ওই ইনসার্জেন্সিটার বয়স কিন্তু বাংলার যে স্বাধীনতার সংগ্রাম তার থেকেও বেশি। তারা প্রায় দুঃখ করে বলেন যে আমরাও হয়তো তোমাদের মতন স্বাধীন হতে পারতাম যদি তোমাদের বঙ্গবন্ধুর মতন আমাদের একটি নেতা থাকতো। তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে শুরু করি। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের যে জায়গাটি সেটি কিন্তু গত 10 বছর অনেক পরিষ্কার হয়েছে। এখন কিন্তু আমাদের নতুন প্রজন্ম ইতিহাস ব্যাপারে অনেক সচেতন। ইতিহাসের যে আমাদের মূল যে ঘটনাগুলো ঘটেছিল সেই সম্পর্কে তারা জানতে পারছে এবং জাতির জনকের যে জায়গাটি, মুক্তিযোদ্ধাদের যে জায়গাটি, এই বিষয়গুলো কিন্তু তাদের মধ্যে খুব কমই দ্বিমত আছে। আরেকটি বিষয় হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের কিন্তু একটু বড় অংশ হচ্ছে আমাদের বিরুদ্ধে যে গণহত্যাটি সংগঠিত হয়েছিল। পৃথিবীর খুব কম দেশে কিন্তু স্বাধীনতার জন্য এত বড় মূল্য দিতে হয়েছে। বাঙালিদের মতন কিন্তু আপনি খুব একটা পাবেন না যে এত বড় মূল্য দিয়ে, চড়া মূল্য দিয়ে স্বাধীনতা অর্জন করা। তো সেই বিষয়েও কিন্তু আগে একটি আপনার তথ্যের অভাব ছিল, জ্ঞানের অভাব ছিল, বা কেউ বলতেও না। আমার মনে আছে আমি যখন স্কুলে ছিলাম, আমরা যখন আমাদের ইতিহাস পড়তাম তখন আমরা জানতাম যে হানাদার বাহিনী বাংলাদেশে আক্রমণ করেছে, পাকিস্তান শব্দটি কিন্তু আমরা পেতাম না। তারপরে এই গণহত্যার মধ্যে কিন্তু একটি বড় অংশে, ইনফ্যাক্ট সবচেয়ে বেশি স্বতঃস্ফূর্তভাবে কাজগুলো করেছিল কিন্তু আমাদের এদেশীয় কিছু দোসর, যাদের কিছু নাম ছিল আল শামস, আল বদর, রাজাকার বাহিনী। এই বাহিনীগুলো যে আমাদের স্বাধীন বাংলাদেশে পরবর্তীতে রাজনীতি করা এবং মন্ত্রিত্ব পাওয়া লোকজনের মাধ্যমে গঠিত হয়েছিল এটা কিন্তু অনেকেই তখন জানতো না। এই নামগুলো আমরা জানতাম না। হয়তো রাজাকার শব্দটি টিকে গিয়েছিল, কিন্তু বাকি যে কিলিং স্কোয়াডগুলো ছিল, আল বদর, আল শামস, এগুলো কিন্তু ভয়ঙ্কর কিলিং স্কোয়াড, যারা একদম বেছে বেছে মানুষ টার্গেট করে করে লিস্ট করে করে হত্যা করতো ওই সময়। তাদের ব্যাপারে অনেকে আমরা জানতাম না। এগুলো না জেনেই কিন্তু আমরা বড় হয়েছি। হামিদ ভাই যেটি বলছিলেন যে 1996 সালের পরে আওয়ামী লীগ যখন প্রথমবার ক্ষমতায় আসে 75-এর পরবর্তী বাংলাদেশে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, ওই 5 বছর সময়টি আসলে যথেষ্ট ছিল না এই বিষয়গুলো, এই হিস্টোরিক্যাল অ্যামনেশিয়াটা অ্যাড্রেস করার জন্য। 2008 সাল থেকে এই বিষয়ে আমরা অগ্রগতি দেখতে পাচ্ছি ভালো। বিশেষ করে আমাদের যে পাঠ্যপুস্তক, অর্থাৎ আপনি ইনস্টিটিউশনালি যে হিস্ট্রিটা পড়াবেন বাচ্চাদের, সেখানে কিন্তু এই বিষয়গুলো এখন চলে এসেছে।
কিন্তু এটাও কিন্তু এনাফ না। অধ্যাপক মমতাজউদ্দিন আহমেদের নেতৃত্বে এই কমিটি করতে হয়েছে আমাদের 2010 সালে এসে। যে এটাই দুঃখজনক। বঙ্গবন্ধু কিভাবে পাঠ্যপুস্তকে থাকবে, এটা স্বাধীনতার প্রায় ধরেন যে 10 হলে কত বছর পর। আমাদের অনেকের পরিবারে আপনি একটি সুন্দর বিষয় এনেছেন যে আমাদের অনেকের পরিবার থেকে কিছু শিক্ষা ছিল, সেই শিক্ষার কারণে আমরা বঙ্গবন্ধু শব্দটি জানতাম, অনেকে কিন্তু তাও জানতো না। রাজনৈতিক আদর্শগত পরিবারের হ্যাঁ, কারণে কিছুটা। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমার যারা স্কুলে যারা সহপাঠী ছিল তারা কিন্তু শেখ মুজিবুর রহমান নামটাও কিন্তু খুব বেশি শুনতো না, কারণ একে তো বই টইতে ছিলই না, বাসাবাড়িতে হয়তো আলোচনা কম হতো, কারণ স্বাভাবিকভাবে যারা রাজনৈতিকভাবে ওইভাবে অ্যাক্টিভ পরিবারের ছেলে মেয়ে না, তাদের এই বিষয়গুলো জানাটা আরেকটু কষ্ট হয়। এর জন্য ইনস্টিটিউশনাল যে এডুকেশনটা ইতিহাসের উপরে, সেটি কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু এখন কিন্তু আস্তে আস্তে আমাদের যে ইনফরমেশন পাওয়ার যে সোর্সেসগুলো, এগুলো খুব বদলে যাচ্ছে খুব দ্রুত। এখানে একটি বড় ভূমিকা রাখছে এখন অনলাইন, বিকজ আমাদের যে তরুণ সমাজ তারা কিন্তু তাদের বেশিরভাগ তথ্য, তাদের বেশিরভাগ জ্ঞানের জায়গাটি কিন্তু সে অনলাইনেই। তথ্য প্রযুক্তির এই সময়টিতে এই জায়গাটি হয়ে গেছে এখন একটি বড় ফ্যাক্টর। কিন্তু তারপরেও তো সমালোচনা হচ্ছে, বা কেউ কোনো গোষ্ঠী বলার চেষ্টা হয়েছে তোমরা মুক্তিযুদ্ধের কথা বলে খামাখা মানুষকে বিভক্তি করছো। এখানে আমি বলতে যাচ্ছিলাম যে বিষয়টি যে এই তথ্য প্রযুক্তির, যেমন আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে নতুন প্রজন্মকে জানানোর জন্য কিছু ভালো উদ্যোগ দেখতে পেয়েছি গত 10 বছরে, বিশেষ করে ডিজিটাল বাংলাদেশের আবির্ভাবের পর, ঠিক সেভাবেই এই একই মাধ্যমকে কিন্তু ব্যবহার করা হচ্ছে তৎকালীন যারা স্বাধীনতা বিরোধী ছিল, বর্তমানে তাদের রাজনৈতিক আদর্শ যারা বয়ে নিয়ে যাচ্ছেন বাংলাদেশের রাজনীতিতে, এই ধারাগুলো কিন্তু অনলাইনেও অনেক বেশি সোচ্চার। মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা, আমাদের গণহত্যার ইতিহাসকে বিকৃত করা, আমাদের যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন তাদের নেতৃত্ব বিষয়ে বিভ্রান্তি তৈরি করা, এই বিষয়গুলো কিন্তু এখনো চলছে। তো এই বিষয়ে জোর দেওয়া আমাদের দরকার। এই বিষয়ে যে শুধু ভালো কাজ হচ্ছে তা না, এই বিষয়ে উল্টোগুলো কাজগুলো হচ্ছে, এখানেও খুব বলিষ্ঠভাবে কাজ করার আমাদের জায়গা কিন্তু আছে, সেগুলো আমাদের করতে হবে। আমি কয়েকটি উদাহরণ দিব পরের সময়। তার আগে মোহাম্মদের কাছে প্রশ্ন থেকে যাচ্ছে, একই সঙ্গে মুক্তিযোদ্ধাদের মধ্যে নানা রকম বিভক্তি আমরা দেখেছি আগেও, এখনো ধরেন যে মুক্তিযোদ্ধার তালিকা নিয়ে একটি বড় ধরনের বিতর্ক আছে। এখন যে 20 বছরের যুবক, যে 18 বছরের যুবক, সে যখন দেখবে যে তালিকা নিয়েই ঠিক হলো না, তো তার মধ্যে যে সমস্ত প্রশ্নের উদ্বেগ হয়, সেটা আমরা কিভাবে কাটাতে পারবো আপনি বলবেন নিশ্চয়ই। শাহলী ফরহাদও বলবে। ঠাকুর আপনার আমাদের সাথে আমন্ত্রণ আরও একবার উপসংহারে। আজ আমরা আলোচনা করছি মুক্তিযুদ্ধের নতুন শপথ এই নিয়ে। আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ এবং ব্যারিস্টার শাহলী ফরহাদ। মোহাম্মদ, আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যে এই যে অনেকে এখনো বলার চেষ্টা করে যে মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষের কথা বলে দ্বিধাবিভক্ত করা হচ্ছে, জাতিকে কনফিউজ করা হচ্ছে, কেন? এটা নিয়ে একটা বিতর্ক তো ছিলই। এটা বলে যারা মুক্তিযুদ্ধের বিপক্ষের লোক, তারাই কথাটা বলে। পক্ষ বিপক্ষ তো থাকবেই। আমরা যুদ্ধ করেছি, একদল আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরেছে, সুতরাং দুই পক্ষ আছে না, থাকবে। এই পক্ষ দুটি এখনো আছে। মাঝখানে খুব প্রবল অবস্থায় তারা ছিল, অধিক শক্তিশালী ছিল, এখন তারা কিছুটা দুর্বল হয়েছে, একেবারে দুর্বল হয়নি। এবং এখন তারা নানানভাবে এটাকে তাদের শক্তিটাকে প্রকাশ করতে চায়। তার মধ্যে মৌলবাদী জঙ্গি আক্রমণগুলো তার মধ্যে একটা, যেটা বাংলাদেশকে একসময় তারা যথেষ্ট সন্ত্রাসের মধ্যে নিয়ে যেতে পেরেছিল, হলি আর্টিজান বা এরকম আরো কিছু ঘটনা দিয়ে। তো এখানে একদিকে যেমন সরকারের কঠোর পদক্ষেপ একটা কাজ করেছে, অন্যদিকে মানুষের মধ্যে যে এই চেতনাও তৈরি হয়েছে যে না, এই ধরনের জঙ্গি কার্যক্রমকে সমর্থন করা যায় না। সুতরাং দুটো মিলেই তারা অনেকটা কোণঠাসা হয়ে আছে। কিন্তু শক্তি কোণঠাসা, যদিও ঘটনা ঘটছে, আজকেও ঘটনা ঘটছে, এখনো আছে। এবং এই শক্তির যোগান তো আন্তর্জাতিকভাবে হয়, শুধুমাত্র যে বাংলাদেশে হচ্ছে তা না, পৃথিবী বহু দেশে হচ্ছে। আজকে যেটা নিউজিল্যান্ডে ঘটলো, সেটা তো আরেকটা জঙ্গি মনোভাবেরই, তো সেটা অন্য ধর্মের জঙ্গি মনোভাব। তারা ইসলাম ধর্মের বিরুদ্ধে তারা তাদের জঙ্গিত্ব প্রকাশ করেছে। কাজেই এই জঙ্গিবাদকে পৃথিবীতে এখন অনেকে তাদের রাজনৈতিক প্রভাব বিস্তারের জন্য তারা এটাকে প্রশ্রয় দিচ্ছে এবং বিস্তারে সাহায্য করছে অনেকে। কাজেই সেখান থেকে মানুষকে তো বেরিয়ে আসতে হবে। আমাদের দেশে তারাই সেই শক্তি যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। হ্যাঁ, এবং মানুষকে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। এখন বেরিয়ে আসার জন্য কি করতে হবে সেটা আমাদের একটা আলোচনার বিষয়। আর এটা হচ্ছে যে পক্ষ বিপক্ষের প্রশ্নটা, এটা তো থাকবেই, এটা ছিল, এটা এখনো আছে, এটা আরো কিছুদিন থাকবে। আশা করি আরো বেশ কিছুদিন পরে এটা মিটে যাবে। যুদ্ধাপরাধের বিচার যখন হয় তখন এই কথাটা খুব বলা হয়েছিল, কেন দেশকে আবার বিভক্ত করা, কেন পক্ষ বিপক্ষ এইভাবে করা, মানে ভুলে যাওয়া জিনিস, ভুলে যাওয়া। কিন্তু আমরা বলেছি যে না, অপরাধের বিচার না হলে এই অপরাধ ঘটতেই থাকবে, এবং অপরাধের বিচারের মধ্য দিয়ে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা আরো বেশি শানিত হবে। এবং তখন
ঐক্যবদ্ধ হবে মানুষ আরো বেশি, এটা দৃঢ়ভাবে আমি বিশ্বাস করতাম ওই সময়ই। যুদ্ধাপরাধের বিচারটা জাতিকে আরো ঐক্যবদ্ধ করবে এবং যুদ্ধ অপরাধীদের ইতিহাস মানুষকে তাদের প্রতি ধিক্কার দেওয়াটা শিখবে এবং জানবে যে আসলে কত বড় নৃশংসতা ঘটানো হয়েছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, সেটা মানুষ জানবে। তখন জাতি আরো ঐক্যবদ্ধ হবে। কাজেই এই যুদ্ধ অপরাধের বিচার বলি বা মুক্তিযুদ্ধের চেতনাকে আরো শানিত করা বলি, মানুষকে বেশি জানানোর কথা বলি, সবকিছু কিন্তু আলটিমেটলি জাতিকে ঐক্যবদ্ধ করার একটা লড়াই। সেই ঐক্যবদ্ধ লড়াই তো আসলে দেশকে এগিয়ে নেওয়ার জন্য। আমরা স্বল্পোন্নত দেশ, দারিদ্র দেশ, আমরা আগামীতে উন্নত দেশ হব, উন্নয়নশীল দেশ হব, সেটার জন্য তো মুক্তিযুদ্ধের চেতনা একটা বড় ধরনের আমাদের একটা হাতিয়ারই বলবো আমরা, যে আমাদের অহংকার যে আমরা এরকম একটি দেশ। যুদ্ধজয়ী দেশ তো আর গরিব থাকতে পারে না, যুদ্ধজয়ী দেশ তো তাদের তো মাথাপিছু আয় আমরা 1600-1800 সন্তুষ্ট থাকতে পারি না। সেটা কীভাবে নতুন প্রজন্ম অ্যাবজর্ব করবে? জি, এটা একমত এই বিষয়ের সাথে আমি। এখানে তো আসলে দ্বিমত করার মতন কোনো জায়গাই নেই যে আমরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী একটা দেশ হয়ে যাওয়ার পরেও এই যে মুক্তিযুদ্ধের যে চেতনা, অনেক সময় এই ফ্রেজটা আমরা ব্যবহার করি, অনেকে হয়তো বুঝতে পারে না এটা দ্বারা আমরা কি মিন করছি। আমাদের মুক্তি সংগ্রামের পিছে যে কারণগুলো ছিল এবং মুক্তিযুদ্ধে হামিদ ভাইয়ের মতন লক্ষ লক্ষ আমাদের বাঙালি তরুণ তরুণী, বেশিরভাগই কিন্তু একদম ইয়াং ছিল, তারা কি জন্য ঝাঁপিয়ে পড়ল, পরিবার পরিজন সবকিছুর মায়া মমতা ত্যাগ করে তাদের যুদ্ধে অস্ত্র হাতে নেমে পড়ার মতন এবং খুব ডিফিকাল্ট সার্কামস্ট্যান্সে তাদেরকে উদ্বুদ্ধ করেছিল কি বিষয়গুলো। এটাই তো আমাদের মুক্তিযুদ্ধের চেতনা। তো একটা রাষ্ট্র এই ধরনের একটি আদর্শ যদি সেই রাষ্ট্রের না থাকে, যে হোয়াট ডাজ দ্যাট স্টেট স্ট্যান্ড ফর, এই রাষ্ট্রটির আসলে মূল লক্ষ্যটা কি, এই রাষ্ট্রটির মূল চিন্তাটা কি, তাহলে কিন্তু রাষ্ট্র মানে হচ্ছে একটি জিওগ্রাফিক্যাল বাউন্ডারির মধ্যে কিছু লোকের বসবাসের জায়গা করে দেওয়া, শুধু একটি মানচিত্র বা একটি মানচিত্র বা একটা পতাকা, সবকিছুই আপনাকে দিতে হবে সেই ক্যারেক্টারটা ডেভেলপ করার জন্য। এই কথাটি কিন্তু হামিদ ভাই শুরুতে বলেছেন যে চরিত্রটা কি হবে রাষ্ট্রের। তো আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হওয়ার জন্য যে কয়টি ক্রাইটেরিয়া সব আমরা ফুলফিল করেছি। আমরা একটি স্বল্প আয়ের দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশে এসেছি এবং আমরা মধ্যম আয়ের দেশের দিকে যাচ্ছি। 2041 সালের মধ্যে আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার, উনি বলছেন যে আমরা দেশকে একটি উন্নত সমৃদ্ধশালী অর্থাৎ ডেভেলপড অ্যান্ড প্রসপারাস কান্ট্রি হিসাবে দেখতে চাই। তো এই সময়টায় আমাদের ক্যারেক্টার ডেভেলপ করার ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আদারওয়াইজ কিন্তু আমাদের শুধু ইনকামটাই বাড়লো, কিন্তু আমাদের ক্যারেক্টারটা কিন্তু ডেভেলপ হলো না। কারণ মুক্তিযুদ্ধের যে চেতনা, সেখানে অ্যাসপায়ার করার মতন যে কয়টা কোয়ালিটি থাকা দরকার, সবগুলো কোয়ালিটি কিন্তু আমি মুক্তিযুদ্ধের মধ্যে পাবেন। একটা বৈষম্য ছাড়া বৈষম্যহীন একটি সমাজ গড়া, ন্যায় বিচারের সমাজ, গণতান্ত্রিক একটা সমাজ, দুর্নীতিমুক্ত সমাজ, সবকিছুই কিন্তু এই বঙ্গবন্ধুর ভাষণগুলো যদি আপনি দেখেন, আমাদের জাতীয় নেতাদের ভাষণগুলো যদি আপনি দেখেন, আমাদের মুক্তি সংগ্রামটা তো শুধু 71ই ছিল না, 47 সালে দেশ বিভাগের পরে 52 থেকে আমাদের 71 পর্যন্ত যেই বিষয়গুলো নিয়ে আমরা লড়াই করেছি, রাজপথে, মাঠে, ময়দানে, স্কুল কলেজে, সব বিষয়গুলোই কিন্তু আস্তে আস্তে এসে আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা বলি আমরা, সেই জায়গায় এসে ঠেকেছে। এই বিষয়গুলো আমাদের জানা যেরকম দরকার, আমাদের প্রাত্যহিক যে জীবন, আমাদের দৈনন্দিন যে জীবন, সেখানে কিন্তু এই বিষয়গুলোর বাস্তবায়নও দরকার। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে অর্থনৈতিক সেই সমৃদ্ধির সাথে সাথে আমাদের এই চরিত্র গঠনের কাজেও কিন্তু মন দিতে হবে। এখন এটা তখনই সম্ভব হবে যখন এই চরিত্রটা নিয়ে সিনসিয়ারলি যারা ভাবেন বা বিশ্বাস করেন, তারা যখন ক্ষমতায় থাকেন। আপনি যে বিষয়টি একটু আগে ওনাকে জিজ্ঞাসা করছিলেন যে বিভক্তির বিষয়টি অনেকে বলে, দেখুন যুক্তরাষ্ট্রে আজকের থেকে 200 বছর, প্রায় 200 বছর আগে যখন স্লেভারি, দাসপ্রথা নিয়ে ডিবেট হচ্ছে যেটি থাকবে কি থাকবে না, তখন কিন্তু প্রায় ওদের অর্ধেক দেশ এটার বিপক্ষে ছিল। ওরা বলছিল না, এটা থাকা দরকার, ইকোনমিক রিজনস হোক, যেই কারণে হোক এটা থাকা দরকার। তার মানে কিন্তু তাদের আর্গুমেন্টটা ভ্যালিড হয়ে যায় নাই। পক্ষে বিপক্ষে আর্গুমেন্ট থাকলেই যে দুইটা আর্গুমেন্টই ভ্যালিড হবে বা ইকুইভ্যালেন্ট হবে তা কিন্তু না। সেই জিনিসটা আমাদের বুঝতে হবে যে বাংলাদেশে রাজনীতি করতে হলে আপনাকে মুক্তিযুদ্ধকে ধারণ করতে হবে। বাংলাদেশের মুক্তি সংগ্রাম যেটা 47 সাল থেকে 71 পর্যন্ত হয়েছে, এই পুরো সংগ্রামটা আপনাদের দেখতে হবে। বঙ্গবন্ধুকে আপনাদের মানতে হবে। আপনি আওয়ামী লীগ
দল হিসাবে সমর্থন করেন কিনা সেটা পরের বিষয়, কিন্তু এই মুক্তিযুদ্ধ এবং আমাদের দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের যেই পরিক্রমা, এটা মেনে ধারণ করে আপনাকে রাজনীতিতে আসতে হবে। এরপরে আমাদের রাজনৈতিক বিভিন্ন পলিসি নীতিতে আমাদের মত পার্থক্য থাকতে পারে, সেটা নিয়ে আলোচনা হতে পারে, সেটা নিয়ে রাজনীতি হতে পারে, সেটা নিয়ে আর্গুমেন্ট হতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু এই জায়গায় শুধুমাত্র দুটো মত থাকবে বলেই আমরা দুটো মতকে একই ধরনের বা একই দাম দিয়ে আমরা মেজার করব তা কিন্তু না। দুটো মত রাখা মানে বিরুদ্ধ মতটাকে আপনি স্বীকৃতি দেওয়া যাওয়া তেমনটি নয়। জি না, মুক্তিযুদ্ধের ব্যাপারে তেমনটি না। না, এই বিষয়ে আসলে মানে আপনি যদি নিজের অস্তিত্বকে স্বীকার করতে ব্যর্থ হন, তাহলে আপনার সাথে আমার কি আলোচনা? আমি আরেকটু আলোচনা করবো বিরতির পর। আমাদের সঙ্গে আছেন শাহ আলী ফরাদ এবং মোহাম্মদ। আবারও ফিরে এলাম উপসংহারের আলোচনা। আমরা আলোচনা করছি মুক্তিযুদ্ধের নতুন শপথ নিয়ে। শাহ আলী ফরাদ, আমি আপনাকে থামিয়েছিলাম। জি, গণহত্যা বিষয়টা এটা কিন্তু আবার আমাদের তরুণদের মধ্যে একটি মানে বড় উৎসাহের জায়গা এটা নিয়ে কাজ করার জন্য। তো আমি নিজে 2010 সাল থেকে একটি সংগঠনের সাথে জড়িত আছি যার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইম স্ট্র্যাটেজি ফোরাম। এটা আপনার কমপ্লিটলি ইউথ লেড। এটার মেম্বার্স তার নিজেদের ফান্ডিংয়ে তারা 2010 সাল থেকে বাংলাদেশের যে গণহত্যাটি 1971 সালের সেটির উপরে গবেষণা করছে, এটি নিয়ে আন্তর্জাতিকভাবে এই গণহত্যাটির স্বীকৃতি নেওয়ার জন্য কাজ করছে। দেখেন, আমাদের গত এই আওয়ামী লীগ সরকারের 2017 সালেই কিন্তু এই সরকারের আমলেই প্রথমবারের মতন আমাদের এই যে 25শে মার্চ যে গণহত্যাটি শুরু হয়েছিল, যেটি পরবর্তী 9 মাস ধরে চলে এবং যেটি মানে ইন টার্মস অফ হিউম্যান লাইভস লস্ট পৃথিবীর সবচেয়ে জঘন্যতম হত্যাকাণ্ডগুলোর মধ্যে কিন্তু হত্যাযজ্ঞের মধ্যে আমাদেরটি চলে আসে। কোনো গণহত্যাই কোনোটা হচ্ছে ছোট বড় না, কিন্তু এত মানুষ এত কম সময় মারার নজির কিন্তু পৃথিবীতে খুবই কম আছে। তো এই 2017 সালে কিন্তু আমাদের আওয়ামী লীগ সরকারের আমলেই আপনার এই 25শে মার্চকে প্রথমে পার্লামেন্ট এবং পরবর্তীতে মন্ত্রিসভার মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয় যে আমরা এটাকে গণহত্যা দিবস হিসাবে পালন করব। এছাড়া আমাদের সরকারের আমলেই কিন্তু প্রথমবারের মতন বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচারের কার্যক্রম শুরু হয় এবং সফলভাবে অনেকাংশে বাস্তবায়িত ইতিমধ্যে হয়ে গেছে। রায় কার্যকর হয়েছে এবং বিশেষ করে আপনার সবচেয়ে টপ যারা ছিলেন এই জেনোসাইড করার ক্ষেত্রে যাদের সবচেয়ে বড় ভূমিকা ছিল, যাদের মধ্যে কয়েকজন কিন্তু নিজামী এবং মুজাহিদ কিন্তু আপনার বিএনপির আমলে মন্ত্রীও হয়েছিলেন, তাদের মতন যারা একদম টপ ছিল বাংলাদেশের দোসরদের মধ্যে, তাদের কিন্তু বিচার সম্পন্ন হয়ে রায় কার্যকর হয়ে গেছে। তো এই বিষয়গুলো কিন্তু এখন আর্কাইভ থেকে শুরু করে পাবলিসিটির দিক থেকে খুব গুরুত্বপূর্ণ জায়গা। কারণ আমাদের যারা বিপক্ষ শক্তি, এই গণহত্যার যারা করেছিল, তাদের যারা উত্তরাধিকার সূত্রে যারা কাজ করে যাচ্ছেন ওই আদর্শকে ধারণ করে, স্বাধীনতা বিরোধী আদর্শকে ধারণ করে, তারা কিন্তু এক মুহূর্তের জন্য থেমে নেই। এই বিচার কার্য থেকে শুরু করে এই গণহত্যার ইতিহাসকে বিকৃত করার জন্য তাদের প্রচেষ্টার কিন্তু কোনো কমতি নেই। তো এই বিষয়ে আমরা যে ভালো উদ্যোগগুলো দেখছি তরুণদের কাছ থেকে, যেরকম আইসিএসএফ এর কথা আমি বললাম, ওনারা গণহত্যার ইতিহাস নিয়ে আপনার গবেষণা এবং আর্কাইভিং এর কাজে থাকে। এছাড়া কয়েকটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। কিন্তু বেশ ফরাদ, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে তরুণরা, আপনারা যারা গবেষণা করছেন তারা ঠিক আছে, কিন্তু গণতরুণ যারা, অনেক তরুণ যারা, এখন তো আমাদের তরুণ জাতি না, আমাদের 15 থেকে 30 বছর বয়সী মানুষের সংখ্যাই বেশি, 65% তারা সবাই কি এটাতে উৎসাহিত হয়? নাকি তারা পেশার জন্য তাদের কর্মসংস্থানটাকে বেশিভাবে দেখে? আপনি কি বুঝেন? দেখুন, ঐতিহাসিকভাবে সবসময় ইনফর্ম থাকা সবার জন্য সম্ভব হয় না। এটা আমি দোষের কিছু ভাবি না। আপনি যেটি বললেন যে কাজ বলেন, এবং এখনকার আমাদের যে এডুকেশন সিস্টেম অত্যন্ত কম্পিটিটিভ, সারাক্ষণই আমাদের ছেলে মেয়েদের কিন্তু দৌড়ের উপর থাকতে হয়। স্কুল থেকে ফিরে দেখা যায় আবার কোচিংয়ে যেতে হচ্ছে, কোচিং থেকে ফিরে আবার বাসায় হোমওয়ার্ক করতে হচ্ছে। তো ঠিক সেইভাবে আমাদের দেশের ইতিহাসটি তাদেরকে সবসময় যে তারা সব বিষয়ে অবগত থাকতে পারে তা না, এটাকে দোষের কিছু মনে করি না। তো সরকারিভাবে কিন্তু আমাদের এখন একটি বড় সুযোগ আছে কাজ করার, যেটি আমরা গত 10 বছর ধরে দেখতে পাচ্ছি। কিন্তু বেসরকারি খাত থেকে এই বিষয়গুলো নিয়ে আরও ইনোভেটিভ কাজ হওয়া খুব দরকার। যেরকম যেটি বলছিলাম যে সোশ্যাল মিডিয়া একটি বড় মাধ্যম, যার মাধ্যমে আপনি এই বিষয়গুলো তরুণদেরকে অবহিত করতে পারেন। যুদ্ধ দলিল প্রকল্প, মুক্তিযুদ্ধ আর্কাইভ নামের দুটি ইনিশিয়েটিভ আছে, যেখানে পুরোপুরি তরুণদের মাধ্যমে করা এবং তরুণদেরকে মাথায় রেখেই করা। এগুলোর মাধ্যমে কিন্তু মুক্তিযুদ্ধের এবং আমাদের গণহত্যার অনেক অজানা ইতিহাস আমাদের তরুণ সমাজ কিন্তু এখন জানার সুযোগ পাচ্ছে। কিন্তু এগুলোকে আরো স্কেল আপ করা দরকার। এই ক্ষেত্রে আমি সবসময়
আমার পরিচিত বিত্তবান মানে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানের সাথে যারা আছেন তাদেরকে আমি সবসময় বলি যে আপনারা ফিলান্থ্রপিক যখন কাজগুলো করবেন আমাদের ইতিহাস সংরক্ষণের ক্ষেত্রেও কিন্তু আপনারা একটা ভূমিকা বা রাখতে পারেন। কর্পোরেট হাউসগুলোতে তাদের সিএসআর হিসেবে জি, এটা ব্যবহার করতে পারে। সারা পৃথিবীতেই কিন্তু আপনি আমেরিকার পিবিএস যেটি পাবলিক ব্রডকাস্টিং সার্ভিস, তারা কিন্তু সবচেয়ে বেশি হিস্টোরিক্যাল ডকুমেন্টারিগুলো তৈরি করে। সেখানে আপনি প্রতিটি ডকুমেন্টারি শুরুতে দেখবেন কারা কারা এই ডকুমেন্টারিটি স্পন্সর করেছে তাদের নামগুলো বলা হয়। বেশিরভাগই আপনার বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান। তো বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো যদি এগিয়ে আসে, এটা একদমই দেখা যায় না। এটা শুরু হতে পারে। এটা যদি একজন দুইজন এগিয়ে আসেন তাহলে তাদের দেখা দেখে আমার বিশ্বাস বাকিরাও আসবেন। কারণ এই হিস্ট্রিকে প্রিজার্ভ করা, ইতিহাসকে সংরক্ষণ করা কিন্তু একটা বড় সমাজসেবা, একটা বড় মানব কল্যাণ। মোহাম্মদ যদি বলেন সেই ইতিহাসও আমাদের অনেকটাই চলে যাচ্ছে। আমাদের মুক্তিযোদ্ধারা প্রায় 50 বছর তারা আছে। 20 বছর তরুণ যে যুবক যুদ্ধে গিয়েছেন তার বয়স এখন 70, তারাও অনেকে হারিয়ে যাবে। এই কাজটা কিভাবে দেখতে চান আপনারা যারা আমাদের জন্য যুদ্ধ করেছিলেন? আমাদের এখানে যেটা ফরহাদ বললেন যে ডকুমেন্টেশনের কাজটা এটা করা দরকার, কিন্তু ডকুমেন্টেশনটা তো থাকে পণ্ডিতদের জন্য, কিন্তু সাধারণ মানুষের জন্য সেটাকে পাবলিক করতে হবে। পাবলিক করার জন্য পণ্ডিতের তথ্য পাবলিক করলে কাজ হয় না, সেটাকে পাবলিকের মতো করে মানুষের মতন করে উপস্থাপন করতে হয়। সেখানে গল্প, উপন্যাস বলি, চলচ্চিত্র বলি, ডকুমেন্টারি বলি, টকশো বলি, আলোচনা সভা বলি, সেমিনার বলি, এইগুলাকে ক্রমাগত ভাবে কম্পিউটার গেম পর্যন্ত বলি, বর্তমানে কল অফ 71 নামে একটি গেম আছে। এই সমস্ত কার্যক্রমগুলোকে আমাদের ক্রমাগত ভাবে চালিয়ে যেতে হবে। এখন একটা বড় উপায় হচ্ছে শিক্ষার যে পাঠ্যসূচি, সেটা শিক্ষার পাঠ্যসূচিটা এটা যেমন সুখকর দিক হচ্ছে যে মুক্তিযুদ্ধের বিষয়টা, বঙ্গবন্ধুর বিষয়টা, আমাদের জাতিসত্তার পরিচয়ের বিষয়টা, নৃতাত্ত্বিকভাবে আমাদের অবস্থানের বিষয়টা ধীরে ধীরে খুব স্পষ্টভাবে আসছে, কিন্তু এখনো যথেষ্ট মানসম্পন্ন নয়। সেটা তো তাহলে দুঃখের কথা বলতে হয়। আমাদের যে 100টি বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে এবং আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা অনেক, এখন খুব বেশি কি আমরা লিবারেশন স্টাডিজ বিষয় দেখি? এখন কিন্তু বাধ্যতামূলক হয়েছে সকল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্টাডিজ পড়াতে হবে, এবং সেখানে প্রেসক্রাইবড বই খুব কম আছে যদিও, কিন্তু তবুও সুলিখিত বই সেখানে পাওয়া যাচ্ছে। কাজে এইটা আরেকটা নতুন মাত্রা যোগ করবে, ওতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের শুরুটা করতে হবে স্কুল থেকে। এখন ক্লাস 3 থেকে একটা পাঠ্যসূচি যেমন আছে, এটা গল্পচ্ছলে হবে, এটা খেলাচ্ছলে হবে, এটা নানান ধরনের কুইজ শোর মধ্য দিয়ে হবে, প্রশ্ন উত্তরের মধ্য দিয়ে হবে, এবং সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে তাকে একটা গর্বের জায়গায় নিয়ে যেতে হবে। সে একটা গৌরবের ইতিহাসের অংশীদার, এটা যেন সে অনুভব করে। এই জায়গাটা হবে এরকম, যেমন প্রথমে আমি বলেছিলাম যেমন বংশ পরম্পরায় যেটা চলে, আমাদের সম্পত্তিটা কি হয়, সম্পত্তিটা বংশ পরম্পরায় হস্তান্তর হতে থাকে, তেমনি আমাদের ছোট হতে থাকে, এই জ্ঞানটা ছোট হতে থাকুক, কিন্তু জ্ঞানের জায়গাটা তো ছোট হবে না, বড় হতে পারে। এবং সেখানে ধাপে ধাপে প্রতি স্তর থেকে প্রতি স্তরে দিয়ে যেতে হবে। সেখানে একজন পিতা মাতারও দায়িত্ব আছে এই ইতিহাসটার সঙ্গে তার পুত্রদেরকে বা তার সন্তানদেরকে পরিচিত করা, এবং শিক্ষকদের কেবলমাত্র পাঠ্যসূচি নয়, তাদের এর বাইরেও উদ্যোগ নিতে হবে। আমাদের সময় সবচেয়ে সফল শিক্ষক যারা ছিলেন স্কুলে, যাদেরকে এখনো মনে রেখেছি, তারা প্রত্যেকেই পাঠ্যসূচির বাইরেও তারা ক্লাসের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেন, যেটা আমাদের জ্ঞানের আলোটা খুলে দিয়েছিল। কাজে এই জায়গাটা যে সেজন্য হয়তো আপনি স্মরণে রেখেছেন তাকে। হ্যাঁ, আমি কিন্তু তাদেরকেই মনে রেখেছি বেশি, যারা পাঠ্যসূচির বাইরে আমাদের পড়িয়েছেন, এবং সেইখানে আমরা বেশি আলোকিত হয়েছি। পাঠ্যসূচির ব্যাপারটা তো ছিল, সেটা তো পরীক্ষার মধ্যে যাচাই হচ্ছে। আর আমাদের এই ধারাবাহিকতার মধ্যে দিয়ে এই জিনিসটাই খেয়াল রাখতে হবে যে গৌরবের সঙ্গে যেন সে গ্রহণ করে, তাকে সে গৌরবের অংশীদার করতে হবে। এমনকি আমি মনে করি আমাদের একটা কর্মসূচি হওয়া উচিত, যারা যুদ্ধাপরাধী বা রাজাকার আলবদর, তাদের পরিবারের সঙ্গে যারা সংশ্লিষ্ট, যারা নাকি এক ধরনের নিজেকে আত্মরক্ষামূলক জায়গায় বা কোণঠাসা মনে করছে সমাজের মধ্যে, তারা এক ধরনের প্রান্তিক বোধ তাদের মধ্যে কাজ করছে, তাদেরকেও আমার মনে করি চেতনার পরিবর্তন ঘটানো দরকার, এবং তাদের জন্য কর্মসূচি থাকা দরকার, যে তাদেরকেও প্রকৃত সত্য বুঝে তার পূর্বপুরুষ কি করেছে সেই অপরাধ সেই দায় তাকে না দিয়ে তাকে নতুন করে চিন্তা, নতুন করে এই নাগরিকদের সাথে মিশে এই জাতির সমৃদ্ধির শক্তি হিসেবে তাকে যুক্ত করতে হবে। কারণ আমি যদি এখনো ধরি, যদি ভোটের হিসাবে ধরি, তাহলেও দেখা যাবে যে 20, 25, 30% যাই হোক না কেন, একটা অংশ
মুক্তিযুদ্ধের চেতনার বাইরে ভোট দেয় বা তার অংশ। সুতরাং সংখ্যাটা যদি সেভাবে আমরা দেখি তাহলে এদেরকে তো আমরা মূল ধারার থেকে বাইরে রাখতে পারি না। তাদের জন্য আমাদের কর্মসূচি চাই, তাদের জন্য আমাদের উপলব্ধির জায়গা তৈরি করতে হবে। সেটা ঘৃণা দিয়ে শুধু হবে না, সেটা ঘৃণার জায়গা না দিয়ে সেটা ভালোবাসার জায়গাটা কিভাবে প্রসারিত করা যায়, কিভাবে তার মধ্যে আত্মবিশ্বাস জাগানো যায় যে না, সে অপরাধীর বংশানুক্রমিকভাবে উত্তরসূরি হয়ে থাকলেও সে নিজে অপরাধী নয়। সুতরাং সে এই মূল ধারার সঙ্গে যুক্ত হবে, দেশের মূল গতিধারার সঙ্গে সে যুক্ত হয়ে দেশের ক্ষেত্রে কল্যাণের ক্ষেত্রে কাজ করবে। তরুণরা কিন্তু সেখান থেকে মনে করে যে বিভক্তির দরকারই আসলে আমরা সবাই মিলে দেশটাই করি, আমরা অর্থনৈতিক উন্নয়ন করি, মুক্তিযুদ্ধটা একটু দূরে থাকুক। এখন কি সেইটাকে দিয়ে করবো নাকি মোহাম্মদ যেমনটি বললেন যে তাদেরকেও একটা সংশোধন, তাদেরকেও তো মূলধারা রাখার একটা চেষ্টা আমাদের কি করতে হবে? দেখুন, যদি 1971 সালে যার যা ভূমিকা সেটি যার যার জায়গা থেকে তারা মেনে নিয়ে সেই সময়কার ভুলগুলো, অপরাধগুলোর জন্য ক্ষমা চেয়ে তারা যদি মূলধারার রাজনীতিতে আসতে চায়, সেই সুযোগ কিন্তু বাংলাদেশে বন্ধ না। কিন্তু সেটা তো আমরা দেখি নাই, সেটা আমরা দেখতে চাই। আর আমি মানে ফাইনাল একটা বিষয় আর কি সবার জন্য একটু বলতে চাই, এটা হচ্ছে হামিদ ভাই যেটি বলছিলেন, পপুলার মিডিয়ার কিন্তু একটি বড় রোল আছে। বিশেষ করে আপনি যদি এখন কোনো উদ্যোগ নিতে চান যেটি অনেক বছর ধরে কাজে লাগবে, এর মধ্যে কিন্তু পপুলার মিডিয়ার থেকে বেশি আমি গুরুত্বপূর্ণ কোনোটাকে মনে করি না। সিনেমার বিষয়টি যদি ধরেন, যারা একবার শিন্ডলার্স লিস্ট বলে আপনার যে স্পিলবার্গের যে মুভিটি আছে, যেটা তারা একবার দেখেছে, তারা কিন্তু ওই নাৎজি বাহিনীর যে গণহত্যা সেটার ব্যথাটা ভুলতে পারবে না। শিন্ডলার্স লিস্ট, হ্যাঁ, ঠিক সেভাবেই আমরা যখন ছোটবেলা আগুনের পরশমণি সিনেমাটি দেখলাম, সেই ছোটবেলায় কিন্তু একটা গা গরম করে দেওয়ার মতন একটা বিষয় ছিল। তো এই বিষয়গুলো আমাদেরকে আরো বেশি ইনভেস্ট করতে হবে, আমাদেরকে নতুন নাটক তৈরি করতে হবে সুন্দর, মুক্তিযুদ্ধ সহ আমাদের গণহত্যা বিভিন্ন বিষয়গুলোকে সামনে এনে। গান বাজনা, গান একটি বড় জায়গা। যেরকম আমরা প্রতি বছর কিন্তু সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশন সিআরআই থেকে একটি কনসার্ট করি 7ই মার্চে, যেটার নাম জয় বাংলা কনসার্ট। তো একদম যারা দেখুন একদম তরুণ যারা, তারা কিন্তু অনেক সময় দেখা যায় এই বিষয়গুলো যেটি বলছিলাম জানার সুযোগ হয় না। আমরা যেটি করি, আমরা 7ই মার্চে তাদেরকে একটি কনসার্টে নিয়ে আসি, যেটি কিন্তু ফ্রি, এটার জন্য আমরা কোনো চার্জ করি না, এটা আপনি অনলাইনে রেজিস্টার করে আসতে পারবেন। সেখানে 8টা বা 7টা যে কয়টি ব্যান্ডই থাকুক না কেন, তাদেরকে বলা থাকে যে তারা তাদের নিজেদের গানের পাশাপাশি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একটি গানকে তারা রিমিক্স করে তরুণদের সামনে নিয়ে যাবে। এবং আমাদের 7ই মার্চের যে ইতিহাস এবং 7ই মার্চের সময় থেকে আমাদের মানে স্বাধীনতার যেই প্রক্রিয়াটি সেটি আনুষ্ঠানিকভাবে কিভাবে আসলে শুরু হয়ে যায়, এই বিষয়গুলো কিন্তু আমরা এই মিডিয়ামটাকে ব্যবহার করে তরুণদের সামনে নিয়ে যাচ্ছি। তো আমাদেরকে কিন্তু একটু নতুনভাবে চিন্তা করতে হবে। সব বিষয়ে যে আমাদের কাছে একদম পরিষ্কার তা না, নতুন যে মিডিয়ামগুলো আমাদের হাতে আছে, পপুলার যে মিডিয়াগুলো আছে, এগুলোকে আমাদের কাজে লাগাতে হবে। ধন্যবাদ শাহ আলী ফরহাদ এবং ধন্যবাদ মোহাম্মদ। আজকের মতো শেষ করছি উপসংহারের আজকের আলোচনা। তারপর একটু যুক্ত আবার শেষ সময় একদমই যে যুদ্ধ অপরাধীদের বিচারের ডকুমেন্টেশন গুলো সেটা যেন প্রামাণ্য থাকে, যেন সেটা এবং সেটা অডিও ভিজুয়াল সব মাধ্যমে যেন থাকে। অবশ্যই এটা নিয়ে আলোচনা হবে। মুক্তিযুদ্ধের নতুন শপথ নিয়ে আমরা আবারও আলোচনা করবো আগামী শনিবার রাত 10টায়। থাকবেন নতুন থাকবেন আপনারা ডিবিসি নিউজের সঙ্গে থাকবেন 24 ঘন্টা।